ওয়েলকাম স্টুডেন্টস। ইতিহাস নিয়ে আমাদের সবসময় একটা ভয় থাকে যে এত কিছু পড়ার, এত কিছু জানার, এত কিছু কী করে মনে রাখবো। তো আধুনিক ভারতের ইতিহাস তার মধ্যে হচ্ছে সবচেয়ে প্রবলেমেটিক। কেন? কারণ প্রচুর সাল থাকে, প্রচুর স্টেপ বাই স্টেপ ঘটনাগুলো থাকে যেগুলো আমরা সহজে মনে রাখতে পারি না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা আধুনিক ভারতের ইতিহাসটাকে কত সহজে কভার করা যায় সেটার চেষ্টা করব। তো ধাপে ধাপে পড়ব, ঠিক আছে? মোটামুটিভাবে আমরা আধুনিক ভারতের ইতিহাসে যেটাকে ধরে নিই, মানে ইউরোপীয়রা ইন্ডিয়াতে আসলো, সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইউরোপীয়রা বিভিন্ন রকমভাবে বিভিন্ন জায়গা দখল করার চেষ্টা করলো, সেখান থেকে ধীরে ধীরে ইন্ডিয়ানরা তাদেরকে তাড়িয়ে দিল এবং সেই জায়গাটা ইন্ডিয়া স্বাধীন হয়ে গেল। এই হচ্ছে আমাদের ওভারঅল স্ট্রাকচার। তো এই জায়গা থেকেই আমরা আধুনিক ভারতের ইতিহাসটাকে শুরু করব এবং ধাপে ধাপে ছোট ছোট টুকরোতে আমরা এই পুরো আধুনিক ভারতের ইতিহাসটাকে পড়ে নেব। তাহলে ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে ইতিহাস পড়ার কিছু টেকনিক বা কিভাবে আমরা ইতিহাস পড়তে পারি সেই জিনিসটা জানবো। তারপরে আমরা যে জিনিসটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে এমসিকিউতে কী করে আমাদের এই ইনফরমেশনগুলো কাজে লাগছে। তাহলে আমরা আজকে থেকে স্টার্ট করছি আধুনিক ভারতের ইতিহাস। তো ইতিহাস পড়ার ক্ষেত্রে ফার্স্ট আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে ভিজুয়ালাইজ করতে হবে, মানে ভাবতে হবে জিনিসটাকে। যখনই আমরা ভাববো বা ইমেজটাকে, ছবিটাকে ভাববো, তখন আমরা জিনিসটাকে আরও ভালোভাবে বুঝতে পারবো। তো পুরো ক্লাসের মধ্যেও আমরা সেই চেষ্টাটাই করব যাতে আমরা জিনিসটাকে ভিজুয়ালাইজ করতে পারি বা চাক্ষুষ দেখছি এরকম যেন ফিল করতে পারি। নেক্সট হচ্ছে আমরা কনসেপ্টটা বুঝতে হবে যে এই কাজটা এই কারণে হয়েছিল। আমরা সাধারণ মানুষ, আমরা যে কোনো কাজ করি কোনো না কোনো কারণের জন্য। এরা এত বড় বড় লোক যাদের ইতিহাসের পাতায় নাম আছে, তারা নিশ্চয়ই এক একটা কাজ করেছে, নিশ্চয়ই কোনো না কোনো কারণে করেছে। এই প্রত্যেকটা কারণ একটা কারণ অপরটার সাথে লিঙ্কড। তারপর আমরা জানবো হচ্ছে মেথড অফ রুট অ্যান্ড ফ্রুট, মূল এবং ফলের যে নিয়ম, যার মাধ্যমে আমরা ইতিহাসটাকে সহজে বুঝতে পারি, সেই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করব। এবং ফোর্থ হচ্ছে আমরা মনে রাখার কিছু টেকনিক ইউজ করব, যেটাকে আমরা বলি নিমনিক্স। এরকম আধুনিক ওয়েতে আমরা হয়তো এখনও পর্যন্ত ইতিহাসটাকে পড়া শুরু করিনি, কিন্তু এরকমভাবেই আমাদের পড়তে হবে, এরকমভাবেই আমাদের জানতে হবে, তাহলে জিনিসটা আমাদের জন্য সহজ হয়ে দাঁড়াবে। প্রত্যেকটা টেকনিক আমরা ধীরে ধীরে দেখব, ভিজুয়ালাইজ করব জিনিসগুলোকে, কনসেপ্ট বুঝবো প্রত্যেকটার, মেথড অফ রুট অ্যান্ড ফ্রুট বুঝবো। মেথড অফ রুট অ্যান্ড ফ্রুট ফার্স্টেই আমাদের একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যাচ্ছে। আর কি? নিমনিক্স। নিমনিক্স মানে মনে রাখার টেকনিক। যেমন একটা সিম্পল এক্সাম্পল তোমাদের বললে আরও ভালোভাবে বুঝতে পারবে। বাবার হইল আবার জ্বর, সারিল ঔষধে। অর্থাৎ এই যে ছজন মুঘল সম্রাট, মেইন ইম্পর্টেন্ট মুঘল সম্রাট, তাদের নাম মনে রাখার জন্য আমরা এই পার্টিকুলার নিমনিক্স টেকনিকটাকে ইউজ করি। বাট আমরা বাদবাকি ক্ষেত্রে কিন্তু এই নিমনিক্সটাকে ইউজ করি না। তো সব ক্ষেত্রে যেখানে আমাদের মনে রাখার দরকার পড়বে সেখানে আমরা নিমনিক্সগুলোকে ইউজ করব। ওকে? তো ফার্স্টে দেখো আমরা মেথড অ্যান্ড রুট অ্যান্ড ফ্রুট কী করে ব্যবহার করতে পারি। ইন্ডিয়া বা ভারতবর্ষ বিভিন্ন রকম টুকরোয় বিভক্ত ছিল। তো ইন্ডিয়া ওয়াজ ব্রোকেন ইন্টু পিসেস, টুকরো টুকরো ভাঙা ভাঙা বিভক্ত ছিল। এবার সেই জায়গা থেকে কি হলো, ব্রিটিশরা যখন ইন্ডিয়াতে আসলো, এটা হয়ে গেল দেখো রুট, ঠিক আছে? তো ব্রিটিশরা ইন্ডিয়াতে এসে এই জিনিসটা বুঝতে পারলো এবং তার সুযোগ নিয়ে নিজেদের জায়গা সম্প্রসারণ করলো। অর্থাৎ সবাই আলাদা আলাদা একে অপরের সাথে যুদ্ধ বাঁধিয়ে দিল, নিজেরা সেই জায়গা থেকে বেনিফিট নিয়ে নিল। তাহলে ফ্রুট হলো কি এটা। এবার এই জিনিসটা আবার হয়ে যাবে আরেকটা ঘটনার ক্ষেত্রে রুট, ঠিক আছে? এই যে এক এক করে জায়গাগুলো দখল করছে, কি করছে, এবার পুরোটাকে একত্রিত করে দেবে ব্রিটিশরা, ঠিক আছে? বাংলা দখল করছে, মহীশূর দখল করছে, মারাঠাদের জায়গা দখল করছে, পুরো জায়গাটাকে একসাথে করে, অর্থাৎ একটা সুসংহত সিস্টেম এখানে নিয়ে আসবে। ওকে, সুসংহত একটা সিস্টেম এখানে নিয়ে আসবে। এই সিস্টেমটায় নিয়ে আসার পর কী করবে, বিভিন্ন রকম রেভিনিউ সিস্টেম, ল্যান্ড রেভিনিউ, পার্মানেন্ট সেটেলমেন্ট, রায়তওয়ারি সেটেলমেন্ট, মাহালওয়ারি সেটেলমেন্ট, এরকম বিভিন্ন রকম নিয়মকানুন ইন্ডিয়াতে নিয়ে আসবে এবং তার উপর বেস করে দেখো কী করবে, রাজস্ব আদায় করবে ইন্ডিয়া থেকে রাজস্ব আদায় করবে। এটা হয়ে যাবে রুট। ফ্রুট হবে কি, রাজস্ব আদায় হচ্ছে। এই রাজস্ব আদায়টাকে রুট করে ফ্রুট হবে কি, এই টাকাটা ইংল্যান্ডে ফেরত চলে যাবে। এই যে এক্সট্রা টাকাটা ইংল্যান্ডে ফেরত চলে যাচ্ছে, এই টাকার উপর বেস করে, অর্থাৎ এটাকে রুট করে ফ্রুট কি হচ্ছে, দেখো ইংল্যান্ডে শিল্প বিপ্লব আসছে, অর্থাৎ শিল্প কলকারখানা তৈরি হচ্ছে, সেখান থেকে রোজগার বাড়ছে, সেখান থেকে সব কিছু হচ্ছে। এবার কি হবে, এবার ইংল্যান্ডের লোকেরা চাইবে এই যে জিনিসপত্র আমরা তৈরি করছি কম টাইমে অনেক বেশি, সেগুলো আমাকে সেল করতে হবে, বিক্রি করতে হবে। তো বিক্রি করার জন্য আমাদের বাজার লাগবে। এবার কি করব, ইন্ডিয়ানদেরকে শিক্ষিত করব, তাদের মধ্যেই আমরা এই শিক্ষিত ইন্ডিয়ানদের মধ্যে এই মার্কেটটা তৈরি করে নেব, ঠিক আছে? ইন্ডিয়ানদেরকে শিক্ষিত করতে গেল, এটা হয়ে গেল রুট। ফ্রুট হলো কি, ভারতীয়রা দেখো
ইংরেজি শিখে গেল। ভারতীয়রা ইংরেজি শিখে গেল। ইংরেজি শেখার ফলে কি হলো, আগে যেমন বাঙালি, উড়িয়া, তামিল, তেলেগু কেউ কারোর সাথে কথা বলতে পারছো না, এখানে কি হচ্ছে দেখো, পুরো ইন্ডিয়া নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারছে, তাদের যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে, তারা একে অপরের সাথে কথা বলতে পারছে। কিসের মাধ্যমে? ইংলিশের মাধ্যমে তারা একে অপরের সাথে কথা বলতে পারছে। তারপরে তারা বুঝতে পারলো কি, দেখো এটাকে রুট করে ফ্রুট কি হলো, ফ্রুট হলো আমরা আমাদের প্রকৃত শত্রুকে বুঝতে পারলাম। এই প্রকৃত শত্রুকে ব্রিটিশরা, এই ব্রিটিশরা প্রকৃত শত্রু বুঝতে পারলাম। এবার কি হবে, আমাদের বিভিন্ন রকমের আন্দোলন, সেটা সিপাহী বিদ্রোহ বলো বা অহিংস অসহযোগ আন্দোলন বলো, বিভিন্ন রকমের আমরা আন্দোলন করব, অর্থাৎ আমরা একত্রিত হয়ে যুদ্ধ করব ব্রিটিশদের এগেনস্টে, এবং আলটিমেটলি ব্রিটিশরা টাটা বাই বাই হয়ে যাবে। এই হচ্ছে আমাদের টোটাল আধুনিক ভারতের ইতিহাস। ঠিক আছে, আজকে আমরা কি দেখব, যে ইন্ডিয়া ব্রোকেন ইনটু পিসেস, এই পার্টটা দেখব, এবং ব্রিটিশরা কিভাবে ধীরে ধীরে সম্প্রসারণ করেছে এবং নিজেদের জায়গাকে সুসংহত করেছে, তার কিছুটা অংশ আমরা আজকে জানবো। ঠিক আছে, তার সাথে সাথে এই পার্টের উপর থেকে বেশ কিছু আমরা এমসিকিউ সলভ করব। তাহলে এই হচ্ছে আমাদের স্ট্রাকচার। দেখো কেন ইউরোপীয়রা ভারতে আসলো সেটা আমরা জানবো। নেক্সট আমরা জানবো হচ্ছে ইউরোপীয়দের আবির্ভাব এবং একে অপরের সাথে যুদ্ধ করা। ঠিক আছে, সাপোজ পর্তুগিজরা আসতে, পর্তুগিজদের সাথে ইংরেজদের বা ফ্রেঞ্চদের, এদের একে অপরের সাথে যুদ্ধ। কিভাবে ব্রিটিশরা অন্যান্য ইউরোপিয়ানদের প্রথমে সরালো। ব্রিটিশদের ক্ষেত্রে দুটো জিনিস ছিল, এক হচ্ছে ওদের মতো শক্তিশালী যারা, তাদেরকে আগে সরিয়ে দেবে। নেক্সট হচ্ছে ওদের থেকে কম শক্তিশালী যে ভারতীয় রাজারা আছে তাদেরকে এক এক করে দখল করবে। অর্থাৎ কিভাবে অন্যান্য ইউরোপিয়ানদের সরালো এবং ভারতে এবং তার আশেপাশের বিভিন্ন জায়গা কি করে এক এক করে দখল করলো। তারপরে কি চলে আসবে দেখো, ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে ভারতের লড়াই, যেমন সিপাহী বিদ্রোহ, তার আগে এবং পরে বেশ কিছু ছোটোখাটো বড়সড় বিদ্রোহ। নেক্সট সামাজিক এবং ধর্মীয় সংস্কার, যেমন সতীদাহ প্রথা, বিধবা বিবাহ আইন চালু করা, এগুলো কিছু মিডল ক্লাসের লোকজন ইংরেজদেরকে কাজে লাগিয়ে সমাজে ধর্মে সংস্কার আনতে চাইছে। তারপরে চলে আসবে হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং অন্যান্য সমিতি, এবং লাস্ট ফেজে আসবে হচ্ছে গান্ধীজি, এবং তিনি তার মতো করে স্বাধীনতার দিক নির্দেশ করছেন। ঠিক আছে, ওকে। তো ইউরোপীয়রা ভারতে কি করতে এসেছিল? আমরা জানি ব্যবসা করতে। কিসের কিসের ব্যবসা? মেইনলি কী কী জিনিস এখান থেকে ওরা নিয়ে যেত জানো? এক হচ্ছে স্পাইসেস বা মশলা। ইন্ডিয়া এবং ইন্দোনেশিয়া এই দুটো জায়গা মশলা উৎপাদনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট হচ্ছে ক্যালিকোস বা খাঁটি তুলা বা পিওর কাটন, যেটাকে আমরা বলি পিওর কাটন নিতে আসতো। আর কি? সিল্ক, ইন্ডিয়ান সিল্ক। আর কি? লাস্ট হচ্ছে প্রেসিয়াস স্টোনস বা গ্রহরত্ন। হয়তো ব্রিটিশরাও আমাদের এখানে হাতফাত দেখাতে আসতো। তো এই জিনিসগুলোকে আমরা ভিজুয়ালাইজ করলাম, অর্থাৎ স্পাইসেস মশলা নিয়ে যেত, পিওর কটন নিয়ে যেত, সিল্ক নিয়ে যেত, আর প্রেসিয়াস স্টোনস কী করতো, এখান থেকে নিয়ে গিয়ে এখান থেকে যে দামে ধরো কিনে নিয়ে গেল, বিদেশে গিয়ে ধরো 5 গুণ 10 গুণ 15 গুণ দামে হচ্ছে ওরা সেল করবে। অর্থাৎ এতটা ডিফারেন্সে ওদের হচ্ছে মাঝখানে প্রফিট মার্জিনটা চলে আসতো। ওকে, তাহলে ইউরোপীয়রা ভারতে কেন এসেছিল? বা সমুদ্র পথে, এই দেখো এইখানে হচ্ছে আমাদের ইউরোপ, এই যে আমাদের ইউরোপ, এই আফ্রিকার তলা দিয়ে ঘুরে এখান থেকে গিয়ে ওরা ইন্ডিয়া পৌঁছেছে। এতটা রাস্তা ওরা ঘুরে কেন যেতে গেল? তার কারণ হচ্ছে 1400 খ্রিস্টাব্দের আশেপাশে এই যে জায়গাটায় দেখো, এই পাশে যতগুলো দেশ আমরা দেখতে পাচ্ছি, সব কটার যদি আমরা রিলিজিয়নের কথা ভাবি, সেটা হচ্ছে ক্রিশ্চিয়ানিটি। ঠিক আছে, এই পাশের যতগুলো দেশ আমরা দেখছি, সৌদি আরবিয়া, ইয়ামেন, ওমান, ইরাক, এগুলোতে কি আমরা রিলিজিয়ন হিসেবে যদি দেখি ইসলাম। এদের মধ্যে একটা হোলি ফাইট হলো বা যুদ্ধ হলো, হওয়ার ফলে আলটিমেটলি এই যে ইসলামিক স্টেটগুলো এই জায়গাটা জিতে গেল এবং এই জায়গাটা ব্লকেজ করে দিল। বললো কি, এখান থেকে যদি এখানে গিয়ে ইন্ডিয়ার সাথে ব্যবসা করতে হয়, এখানে ট্যাক্স দিতে হবে। কত টাকা ট্যাক্স? ধরো 10 টাকার জিনিসে 50 টাকা ট্যাক্স। ঠিক আছে, এত বেশি ট্যাক্স। এবার দেখছে এখান থেকে ওরমভাবে এনে এদেরকে ট্যাক্স দিয়ে তো আমাদের প্রফিট হচ্ছে না, তো আমরা কি করে প্রফিট করতে পারি, সেটা খোঁজার জন্য ওরা জাহাজ নিয়ে বেরিয়ে পড়লো, যে কি করে অন্যভাবে আমরা ইন্ডিয়াতে পৌঁছাতে পারি। কারণ ওরা দেখেছে ইন্ডিয়ার আশেপাশেও সমুদ্র আছে, মানে কোনো না কোনো জায়গা দিয়ে হয়তো ইন্ডিয়া সমুদ্রপথে কানেক্টেড। এরকম সুন্দর আধুনিক ম্যাপ কিন্তু তখনকার দিনে ছিল না। ঠিক আছে, তো ভালো কথা, ওরা ইন্ডিয়াতে আসলো। কে আসলো প্রথম সেটাও আমাদের জানতে হবে। প্রথম যেই দেশ, দেখো সব দেশই চেষ্টা করছিল, পর্তুগাল বলো, স্পেন বলো, ব্রিটিশ বলো, সবাই চেষ্টা করছিল, বাট সবাই আসতে পারছিল না। ঠিক আছে, যারা মোটামুটি সফলভাবে কিছুটা আসতে পারছিল, সেটা হচ্ছে মোটামুটি একটা ম্যাপও তৈরি করে নিয়েছিল, তারা হচ্ছে পর্তুগিজরা। পর্তুগিজদের মধ্যে ফার্স্ট এই অ্যাটেম্প্ট নিয়েছিল হলো কে? বার্থালোমিউ দিয়াস। বার্থালোমিউ দিয়াস এইখানে পর্তুগাল,
এখান থেকে বেরিয়ে এই দেখো এই যে আফ্রিকার মাথায় একদম শেষ প্রান্তে, এটা বলে হচ্ছে কেপ অফ গুড হোপ। এই কেপ অফ গুড হোপ অবধি এসেছিল, আসার পরে যখন এরপরে বলে যে ইন্ডিয়া যাব, তখন ওর নাবিকরা আর যেতে চায়নি, বলেছে আর যাবো না আমরা, তুমি যাই করো না, আমরা যাবো না, এখান থেকে আমরা ব্যাক করে যাব। তো বার্থালোমিউ দিয়াস এখান থেকে আবার ব্যাক করে গেল। আলটিমেটলি আমাদের দেশে পৌঁছাতে পারলো কে সমুদ্রপথে প্রথম, সেটা হচ্ছে ভাস্কো ডি গামা। 11 মাস জার্নি করে পর্তুগাল থেকে পৌঁছালো কোথায়? ইন্ডিয়াতে। ঠিক আছে, 11 মাস। এবং তাকে হেল্প করেছিল কে? আমি বলেছি ইতিহাস সবসময় ভাববে কি ভিজুয়ালাইজ করবে। হেল্প করেছিল হচ্ছে আব্দুল ভাই, একজন গুজরাটের নাবিক। গুজরাটের একজন নাবিক যে আব্দুল মাজিদ, সে কিন্তু হেল্প করেছিল। ঠিক আছে, তো আব্দুল ভাই হেল্প করে ভাস্কো ডি গামাকে ইন্ডিয়াতে নিয়ে আসলো, ইউরোপিয়ানদের নিয়ে আসলো ইন্ডিয়াতে। ভেবেছিল ওরা শুধু ব্যবসা করবে, কিন্তু ওরা শুধু ব্যবসায় সীমাবদ্ধ থাকলো না। তো প্রথম যদি আমরা দেখি, প্রথম ভারতবর্ষে কারা এসেছিল? প্রথম এসেছিল হচ্ছে পর্তুগিজরা। ঠিক আছে, প্রথম এসেছিল পর্তুগিজরা। কত সালে? 1498 খ্রিস্টাব্দে পর্তুগিজরা ভারতবর্ষে এসেছিল। নেক্সট এসেছিল হচ্ছে কে? ডাচরা। কবে? 1605 খ্রিস্টাব্দে ডাচরা ভারতবর্ষে এসেছিল। তারপরে থার্ডে এসেছিল হচ্ছে ইংরেজরা, অর্থাৎ ইংরেজরা কিন্তু প্রথম নয়, থার্ড। 4 নম্বর এসেছিল হচ্ছে ড্যানিশ, 5 নম্বরে এসেছিল হচ্ছে ফ্রেঞ্চ বা ফরাসিরা। ঠিক আছে, এইভাবে আমরা সাজিয়ে নিলাম যে প্রথম কে এসছে এবং শেষ কে এসছিল। শেষ অবধি যে টিকে ছিল সেটা হচ্ছে এই পর্তুগিজরা। ঠিক আছে, কোথায়? পর্তুগিজরা গোয়া এবং দমনদিউ দখল করে বসেছিল। পরবর্তীকালে 1961 সাল নাগাদ ভারতবর্ষের যে সেনাবাহিনী আছে সেটা ওখানে প্রবেশ করায় পর্তুগিজরা ভারত ছেড়ে, মানে গোয়া ছেড়ে চলে যায়। ঠিক আছে, ওকে, এই অবধি জানলাম। তাহলে ইংরেজরা যখন থার্ডে আসছে, তখন ওদের ফার্স্ট কাজ কি? ওদের প্রথম কাজ হচ্ছে যতগুলো ইউরোপীয় শক্তি আছে সেগুলোকে এক এক করে ডিলিট করতে হবে, অর্থাৎ ইন্ডিয়ার ম্যাপ থেকে তাদেরকে মুছে দিতে হবে, বা তাদের পলিটিক্যাল পাওয়ার ইন্ডিয়াতে কমিয়ে দিতে হবে। কমিয়ে দেবে, তারপরে কি করবে? এক এক করে ইন্ডিয়ান স্টেটগুলোকে বা ইন্ডিয়ার যেসব রাজ্যগুলো আছে সেগুলো দখল করবে। যেমন দেখো, বেঙ্গল, মাইসোর, মারাঠা, সিন্ধ, পাঞ্জাব, এবং অ্যাট লাস্ট, সবার লাস্টে সিপাহী বিদ্রোহের পর হচ্ছে মুঘলরা। ঠিক আছে, তো ফার্স্ট কাজ আমরা এটা করব, অর্থাৎ আমরা যদি ব্রিটিশ ভাবে নিজেদেরকে, তাহলে আমরা ফার্স্ট কাজ কি করব? অন্যান্য ইউরোপিয়ান যারা আছে তাদেরকে সরাবো। তো অন্যান্য ইউরোপিয়ানদের সম্পর্কে অল্প অল্প একটু জেনে নিই। দেখো, ব্রিটিশদের কূটনীতি যদি আমি বলি, ব্রিটিশদের কূটনীতি কীরকম টাইপের ছিল জানো? ফার্স্টে ওরা যুদ্ধ করতো। ঠিক আছে, যুদ্ধ করে যখনই দেখলো যে হেরে যাবে, তখন আবার সন্ধি করে নিত। ঠিক আছে, আবার যখন দেখছে যে আবার হেরে যেতে পারে, আবার সন্ধি করে নিত। এরকমভাবে রাউন্ড চলতে থাকতো, যতদিন না পর্যন্ত ওরা কমপ্লিটলি জিততে পারতো বা জয় পেত। ঠিক আছে, ওকে। নেক্সট, পর্তুগিজদের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ছোট্ট ছোট্ট ইনফরমেশন যেগুলো আমাদের পরীক্ষা আছে সেগুলো আমরা জেনে নিই। ঠিক আছে, পেদ্রো অ্যালভারেজ ক্যাব্রাল নামে একজন পর্তুগিজ ভদ্রলোক ফার্স্ট টাইম কালিকট যেটাকে বলে, ক্যালিকাটে এসে প্রথম তাদের কারখানা স্থাপন করেছিল। এই কারখানায় কিন্তু কিছু বানাতো না, কি করতো? ভারতের বিভিন্ন প্রান্ত থেকে যে জিনিসপত্রগুলো, রেডিমেড প্রোডাক্টগুলো নিয়ে এসে এই ওদের কারখানার মধ্যে জড়ো করতো। যখন হয়তো ফুল আপ হয়ে গেল, যে বুঝতে পারলো যে এবার আমরা জাহাজ ছাড়তে পারি, তখন ওইগুলো জাহাজে বোঝাই করে ওরা জাহাজ ছেড়ে দিত। ঠিক আছে, তাহলে পেদ্রো অ্যালভারেজ ক্যাব্রাল এরকম প্রথম একটা কারখানা তৈরি করে পর্তুগিজদের তরফ থেকে 1500 খ্রিস্টাব্দে। কোথায়? না, কালিকাটে। ঠিক আছে, নেক্সট, ফ্রান্সিসকো ডি আলমেডা বলে একজন পর্তুগিজ গভর্নর নিযুক্ত হন। ঠিক আছে, তিনি কি করলেন? তিনি একটা নীল জল নীতি বা কার্টেজ সিস্টেম চালু করে দিলেন। আমরা পর্তুগিজদের সম্পর্কে জানলে পরেই আমরা অনেকটাই জানতে পারি যে পর্তুগিজদের মধ্যে বেশ কিছু আমরা জলদস্যু দেখতে পাই। বেসিক্যালি ওরা কি করতো? যে কোনো ধরো বন্দর, ধরো এটা গোয়া বন্দর, ভারতবর্ষের সীমান্তে এটা ধরো গোয়া বন্দর, তার আশপাশ দিয়ে 4-5টা ধরো বড় বড় জাহাজ দাঁড় করিয়ে দিয়ে যেই অন্য কোনো ইউরোপীয় জাহাজ ধরো এখানে এন্টার করবে, তখনই বলবে কি যে আগে আমাদের টাকা দাও, না হলে এই জাহাজ আমরা ভেঙে দেব। এটাকেই বলা হচ্ছে কি নীল জল নীতি বা কার্টেজ সিস্টেম। অর্থাৎ শুধুমাত্র প্রোডাক্ট নিয়ে গিয়ে বিক্রি করবে, সেখান থেকে প্রফিট করবে না। অন্য কোনো জাহাজ তাকেও ঢুকতে দেবে না, বলবে আইদার গুড়িয়ে দেবো, নয় টাকা দাও, নয় সোনা দাও, এইসব বলবে। মানে সেখান থেকেও আয় করার চেষ্টা করবে। অর্থাৎ এটাকেই বলা হচ্ছে কি নীল জল নীতি। নেক্সট, পর্তুগিজদের সম্পর্কে আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গোয়ার যুদ্ধ। ঠিক আছে, গোয়ার যুদ্ধ
এই গোয়ার যুদ্ধ কি হয়, আলফোনসো দি অ্যালবুকার্কের সময় হয়, ঠিক আছে। আলফোনসো দি অ্যালবুকার্ক নামক একজন পর্তুগিজ গভর্নর, তার সময় হয় এই গোয়ার যুদ্ধ। এই গোয়ার যুদ্ধের ফলে কি করে দেখো, বিজাপুর শাসকদের কাছ থেকে এরা গোয়া দখল করে নেয় এবং শ্রীকৃষ্ণদেব রায়ের থেকে এরা ভাটকল দখল করে নেয়। কিসের মাধ্যমে? গোয়ার যুদ্ধের মাধ্যমে। কত সালে হয়েছে? 1510। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য কিন্তু আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যখন আমরা দেখব তখন আমরা এটা জানতে পারবো। নেক্সট হচ্ছে ডাচ। ডাচ কারা? নেদারল্যান্ডের লোকেদের বলা হয় ডাচ। দেখো, নেদারল্যান্ডের ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি, নেদারল্যান্ডের যেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেটা তৈরি হয়, কে তৈরি করে? ডাচ পার্লামেন্টে একটা চার্টারের মাধ্যমে তৈরি করা হয় এই নেদারল্যান্ডের ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো এই ডাচরাও ভারতবর্ষে এসেছিল, ব্যবসা করার জন্যই এসেছিল, ঠিক আছে। ভারতে যেসব ডাচ কারখানা ছিল সেটা কোথায় কোথায় ছিল? এক হচ্ছে কারখানা, মানে অলরেডি আমি বলে দিয়েছি। কারখানার মানেটা কি সেটা কমেন্ট সেকশনে আরেকবার জানাবে। কারখানার মানেটা কি, যাতে এই কারখানার সাথে আমরা পরবর্তীকালে যেসব ফ্যাক্টরি তৈরি হচ্ছে সেগুলোর সাথে আমরা গুলিয়ে না ফেলি, ঠিক আছে। তো ভারতে এই ডাচ কারখানা কোথায় কোথায় ছিল? এক হচ্ছে মাসুলিপট্টনম এবং পুলিকাট, এই দুটো জায়গাতেই ছিল, ঠিক আছে। নেক্সট, ভারতে ডাচদের পতন কি করে ঘটে? ভারতে ডাচদের পতন ঘটে দেখো বেদারার যুদ্ধের মাধ্যমে। বেদারার যুদ্ধের মাধ্যমে 1759 সালে, এই আমাদের হুগলি নদীর উপরেই যুদ্ধ হয়েছিল, বেদারার যুদ্ধ। এই বেদারার যুদ্ধে কি হয়, ভারতে ডাচরা পুরোপুরি হারিয়ে যায় এবং তারা চলে যায় কোথায়? মালয় দ্বীপপুঞ্জের দিকে। অর্থাৎ ইংরেজদের সাথে ওদের চুক্তি হয় যে ভারতবর্ষে তোরা আর মাথা ঘামাবি না, আর ডাচরা বলে কি ঠিক আছে, তাহলে মালয় দ্বীপপুঞ্জতে আমাদের যে জায়গাটা আছে সেখানেও ইংরেজরা যেন মাথা না ঘামায়। এইভাবে দুটো পুরো আলাদা করে নেব, ঠিক আছে। তারপরে চলে আসছি আমরা ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ফ্রেঞ্চ এবং ইংরেজদের মধ্যে বিরোধিতা সবচেয়ে চরমে ছিল এবং সবচেয়ে বেশিবার যুদ্ধ হয়েছে এই ফ্রেঞ্চদের সাথে, ঠিক আছে। কি বলে ওগুলোকে বলে কর্ণাটকের যুদ্ধ। তাহলে প্রথম কর্ণাটকের যুদ্ধ, দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ এবং তৃতীয় কর্ণাটকের যুদ্ধ, টোটাল 3টে কর্ণাটকের যুদ্ধ হয়। যেরকম আমি বলেছিলাম ইংরেজদের সাথে ওরকমই হেরে যেতে পারে বা প্রবলেম হতে পারে, সেই জায়গায় গিয়ে ওরা চুক্তি বা সন্ধি করে নিত। তো প্রথম কর্ণাটকের যুদ্ধেও দেখো আমরা সেই জিনিসটা দেখব যে ইউরোপে যে তাদের ঝামেলা চলছিল ইংলিশ এবং ফ্রেঞ্চদের মধ্যে, সেই ঝামেলাটাকে কাজে লাগিয়ে এদের মধ্যে ইন্ডিয়াতেও ঝামেলা বাঁধে এবং সেখান থেকে একটা চুক্তি হয়। চুক্তিটার নাম হচ্ছে আইলা শাপেল। ওকে, নেক্সট দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ আমরা যদি দেখি, দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ আমরা দেখতে পাচ্ছি 1755 সালে পন্ডিচেরি চুক্তির মাধ্যমে দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ শেষ হয় আর কি। কিন্তু এই দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধের পরে কিন্তু ফ্রেঞ্চরা ভারতবর্ষে আর অতটা পাওয়ারফুল থাকে না। ফ্রেঞ্চদের ক্ষমতা অনেকটাই কমে গেছিল, ফ্রেঞ্চ বা ফরাসিদের ক্ষমতা এই দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধের পরেই অনেকটা কমে গেছিল। ওকে, এরপর আমরা দেখব তৃতীয় কর্ণাটকের যুদ্ধ। তৃতীয় কর্ণাটকের যুদ্ধের পটভূমি কি? দেখে ইউরোপে আবার ওরা যুদ্ধ করছে, ফরাসিরা এবং ইংরেজরা আবার যুদ্ধ করছে। সেমভাবে নর্থ আমেরিকা বা উত্তর আমেরিকা যে কন্টিনেন্টটা আছে আমাদের, সেখানেও ওরা যুদ্ধ করছে। সব জায়গায় মিলিয়ে ঝুলিয়ে ফ্রেঞ্চরা আর ইংরেজরা যুদ্ধ করছে কে বেশি পাওয়ারফুল এটা প্রুভ করার জন্য। সেমভাবে ইন্ডিয়াতেও ওরা যুদ্ধ করছে, ফ্রেঞ্চরা এবং ইংরেজরা। এই যুদ্ধেও কিন্তু আলটিমেটলি ফ্রেঞ্চরা হেরে যায় এবং কি করে, ওদেরকে পুরোপুরি বলে দেয় যে ব্যবসা করার জন্য যতটুকু দরকার ততটুকু তোমরা ব্যবহার করতে পারো, এর বাইরে তোমরা পলিটিক্যাল কোনো ব্যাপারে নাক গলাবে না, তোমরা দুর্গ তৈরি করতে পারবে না। এই তৃতীয় কর্ণাটকের যুদ্ধের পরেই ডাইরেক্টলি ওদেরকে বলে দিল, অর্থাৎ তোমরা নিজেদেরকে সেফ রাখার জন্য যতটুকু যা ইউজ করার দরকার ততটুকু ইউজ করবে, বাট তার থেকে বেশি না বন্দুকপত্র আনতে পারবে, না নিজেদের দুর্গ বানাতে পারবে, না কিছু পারবে, ঠিক আছে। অর্থাৎ এই তৃতীয় কর্ণাটকের যুদ্ধের পর হচ্ছে আলটিমেটলি ব্রিটিশদের সাথে যুদ্ধ করার মতো, মানে ইউরোপীয় কোনো শক্তি যুদ্ধ করার মতো আর থাকলো না, ঠিক আছে। তারপর থেকে পুরো জিনিসটাই কন্ট্রোল করার চেষ্টা করবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ঠিক আছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই তৃতীয় কর্ণাটকের যুদ্ধের পরে যে চুক্তিটা হয়েছিল সেটার নাম হচ্ছে প্যারিস চুক্তি, ঠিক আছে, প্যারিস চুক্তি।
ঠিক আছে, আরও একটা নাম আমরা এখানে পাই, সেটা হচ্ছে ওন্ডি ওয়াশের যুদ্ধ। ইন্ডিয়াতে যে যুদ্ধটা হয়েছিল সেটাকে বলা হচ্ছে কি ওন্ডি ওয়াশের যুদ্ধ, ইন্ডিয়ার পার্টে যে যুদ্ধটা হয়েছিল। ঠিক আছে, তাহলে আমরা প্রথম কর্ণাটকের যুদ্ধের পরে কোন চুক্তি পেলাম? প্রথম কর্ণাটকের যুদ্ধের পরে পেলাম হচ্ছে আইলা সাপেলের চুক্তি। দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধের পরে পেলাম হচ্ছে পন্ডিচেরির চুক্তি। তৃতীয় কর্ণাটকের যুদ্ধের পরে আমরা পেলাম কি প্যারিস চুক্তি। ঠিক আছে, তাহলে আমাদের এই অবধি ক্লিয়ার। তার মানে আমরা যা যা পড়লাম সেগুলোকে হালকা একটু রিভাইজ করে নিই, তারপরে আমরা এমসিকিউ দেখব। ঠিক আছে, তো ইউরোপীয়দের দেখো 1612 খ্রিস্টাব্দে পর্তুগিজদেরকে ইংরেজরা সরিয়ে দিল এবং পর্তুগিজরা দামান, দিউ এবং গোয়া সীমাবদ্ধ হয়ে গেল। নেক্সট 1759 সালে বেদারার যুদ্ধের মাধ্যমে ইংরেজরা ডাচদেরকে ইন্ডিয়া থেকে সরিয়ে দিল। থার্ড ওন্ডি ওয়াশের যুদ্ধ বা তৃতীয় কর্ণাটকের যুদ্ধের মাধ্যমে, দুটোই বলা হয়, ঠিক আছে, ওন্ডি ওয়াশের যুদ্ধ বা তৃতীয় কর্ণাটকের যুদ্ধ, এটার মাধ্যমে ফরাসিরা এবং ইংরেজদের মধ্যে হলো এবং প্যারিস চুক্তির মাধ্যমে ফ্রেঞ্চরাও ইন্ডিয়া থেকে শেষ হয়ে গেল। অর্থাৎ একদিকে ফ্রেঞ্চদের সরালো, ডাচদের সরালো এবং পর্তুগিজদের সরালো, মানে আর কোনো ইউরোপীয় পাওয়ার থাকলো না যার সাথে এরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। এবার কি করবে? এবার ওদেরকে পাওয়ারফুল লোকগুলোকে সরিয়ে দিল। এবার হচ্ছে যত ইন্ডিয়ান স্টেট আছে যারা এখনও হয়তো ঢাল তরোয়াল নিয়ে যুদ্ধ করছে, এরা হয়তো বন্দুক নিয়ে যুদ্ধ করছে, কামান নিয়ে যুদ্ধ করছে, তাদের সাথে এবার এরা ধীরে ধীরে বিভিন্ন রকম চুক্তির মাধ্যমে একের এগেনস্টে আরেককে লেলিয়ে দিয়ে সেই জায়গা থেকে দখল করে, তো এরকমভাবে এরা করবে। তো ঠিক আছে, এই পার্টটা আমরা বুঝতে পারলাম। এবার চলো আমরা কিছু এমসিকিউ দেখে নিই। ঠিক আছে, কোন ইউরোপীয় নাবিক জলপথে প্রথম ভারতে পদার্পণ করে? কোন ইউরোপীয় নাবিক জলপথে প্রথম ভারতে পদার্পণ করে? যারা যারা এই ভিডিওটা দেখছো তারা সবাই কমেন্ট সেকশনে অ্যান্সার করার চেষ্টা করবে। আমরা চেষ্টা করি সবকটা কমেন্টের উত্তর দিতে। তো প্রত্যেকটা এবং অ্যান্সার আমি এখানেই বলে দেবো, ভিডিওর সাথে সাথে চলতে চলতে আমরা বলে দেবো। তো কোন ইউরোপীয় নাবিক জলপথে প্রথম ভারতে পদার্পণ করেন? এটাও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, পিএসসির কোনো একটা এক্সামে এসেছিল, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। কে এসেছিল প্রথম? প্রথম এসেছিল হচ্ছে কে? প্রথম এসেছিল ইন্ডিয়াতে আসতে পেরেছিল কে? ভাস্কো ডি গামা। বার্থালোমিউ দিয়াস চেষ্টা করেছিল কিন্তু আসতে পারেনি কিন্তু আলটিমেটলি। ঠিক আছে, টমাস রো এসেছিল কিন্তু অনেক পরে, তো তিনি প্রথম নন। এইভাবে আমাদেরকে বুঝে নিতে হবে জিনিসগুলো। ঠিক আছে, নেক্সট, ভারতে প্রথম নীল জল নীতি কে প্রবর্তন করেছিলেন? ভারতে প্রথম নীল জল নীতি কে প্রবর্তন করেছিলেন? কি হবে? ফ্রান্সিসকো ডি আলমেডা। অলরেডি আমরা এগুলো কিন্তু পড়ে এসেছি বা করে এসেছি। নেক্সট, পর্তুগিজরা কবে গোয়া ভারতের হাতে তুলে দেন? এটা ডাইরেক্ট পিপিটিতে ছিল না কিন্তু আমি বলে দিয়েছি। পর্তুগিজরা কবে ভারতের হাতে গোয়া তুলে দেয়? তো এটা যদি এখন না পারো তো ভিডিওটা আবার দেখবে, দেখে এই অ্যান্সারটা খুঁজে নিয়ে তারপরে অ্যান্সার করবে। গুগল করতে পারো, কিন্তু গুগল করলে পরে কিন্তু বাদবাকি যে জিনিসগুলো আমি বলেছি সেগুলো বুঝতে পারবে না। ঠিক আছে, তো থার্ড কোশ্চেনটার অ্যান্সার আমি বলবো না, তোমরা কমেন্ট সেকশনে জানাও, তারপরে আমি কনফার্ম করবো যে ঠিক বলছো কি ভুল বলছো। এটার অ্যান্সার অলরেডি ভিডিওর মধ্যে দেওয়া আছে। নেক্সট, ফরাসিরা ইংরেজদের কাছে কোন যুদ্ধে পরাজিত হয়? এর মধ্যে থেকে কোন যুদ্ধে ফরাসিরা ইংরেজদের কাছে পরাজিত হয়? ফার্স্ট সুভালির যুদ্ধ, সেকেন্ড পলাশির যুদ্ধ, নেক্সট বেদারার যুদ্ধ, নাকি কর্ণাটকের যুদ্ধ? এটাও আমরা কিন্তু পুরোপুরি ভালোভাবে দেখেছি, পড়েছি। কর্ণাটকের টোটাল 3টে যুদ্ধ হয়েছিল। ঠিক আছে, 3টেই মোটামুটিভাবে ফরাসিরাই পরাজিত হয়েছিল। 3টেতেই মোটামুটিভাবে ফরাসিরাই পরাজিত হয়েছিল। ঠিক আছে, তো কর্ণাটকের যুদ্ধ, এটার অ্যান্সার হবে কি কর্ণাটকের যুদ্ধ। ঠিক আছে, আজকের ক্লাস এই অবধি। নেক্সট ক্লাসে আমরা দেখব হচ্ছে কিভাবে ইংরেজরা একে একে বিভিন্ন ভারতের জায়গা যেমন বাংলা, মহীশূর এগুলো এক এক করে দখল করবে এবং সেই জায়গাগুলো দখল করার পর সেখান থেকে কিভাবে রাজস্ব আদায় শুরু করবে। ঠিক আছে, তো স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে আমরা জিনিসগুলো দেখব, জানবো। তার সাথে সাথে কিছু না কিছু এমসিকিউ সলভ করব যাতে আমাদের পুরো ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যায়। আজকের জন্য থ্যাংক ইউ ভেরি মাচ।